পৃথিবীর একমাত্র ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ বলা হয় ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজকে, গাণিতিক ভাষা। যে ভাষার বর্ণ হিসাবে ব্যবহৃত হয় 10টি সংখ্যা, যে ভাষার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে গোটা গণিত শাস্ত্র, যা থেকে মানুষ পেয়েছে এত প্রবল উন্নতি, প্রতিপত্তি, বৈজ্ঞানিক অগ্রগতি, আর যে ভাষার মূলে রয়েছে আমাদের এই ভারতীয় সভ্যতা। আর্যভট্ট, ব্রহ্মগুপ্তের মতো পণ্ডিতদের হাত ধরে জন্ম নিয়েছে এই ভাষার বর্ণমালা, জন্ম নিয়েছে বীজগণিত এই দেশের মাটিতে। অথচ আজ সারা পৃথিবী অ্যালজেব্রাকে চেনে আল খোয়ারিজমির আল জাবর বইটির সূত্র ধরে। আধুনিক সংখ্যাকে তারা বলে অ্যারাবিক নিউমারালস, আর স্মৃতির অতলে তলিয়ে যায় এসবের উৎপত্তিস্থল ভারতবর্ষ। এখান থেকেই আধুনিক সংখ্যা, বীজগণিত এবং জ্যোতির্বিজ্ঞানের নানা আইডিয়া ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে, প্রথমে আরবে, তারপর সেখান থেকে পাশ্চাত্যে। কিন্তু কি করে ভারত থেকে বীজগণিত ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে? এর পেছনে আছে এক চাঞ্চল্যকর কাহিনী, পুরো সিনেমার মতো। সে গল্পে যুদ্ধ আছে, বন্ধুত্ব আছে, অ্যাডভেঞ্চার আছে, আর আছেন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ফিবোনাচি। আর তার সঙ্গে রয়েছে এক বৌদ্ধ পরিবার এবং ভারতীয় জ্ঞান বিজ্ঞানের প্রতি তাদের অগাধ ভালোবাসা, যে ভালোবাসা ভারতীয় সভ্যতার বৈজ্ঞানিক চেতনাকে পৌঁছে দিয়েছিল সারা বিশ্বের দরবারে। কিভাবে বলবো আজকের ভিডিওতে। 773 খ্রিস্টাব্দ, সিন্ধের রাজার দরবার থেকে বাগদাদে পৌঁছলো এক ভারতীয় ডেলিগেশন, সঙ্গে বহু মূল্যবান উপহার সামগ্রী। ইসলামী দুনিয়ায় সে সময় চলছে অ্যাবাসিদ ক্যালিফেটের রাজত্ব, আর বাগদাদ তার রাজধানী। কিন্তু এই ডেলিগেশন আর 5টা সাধারণ ডেলিগেশনের মতো ছিল না। এই দলে ছিলেন উজ্জয়িনীর বেশ কিছু নামকরা পণ্ডিত, আর তাঁরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন এক সংস্কৃত পাণ্ডুলিপি। ছুটে এলেন বাগদাদের প্রধান ওয়াজির, বাংলায় যাকে বলে উজির, মানে মন্ত্রী। সিন্ধের রাজাকে এই পাণ্ডুলিপিটি পাঠাতে তিনি বিশেষভাবে অনুরোধ করেছিলেন। কিন্তু কি ছিল এই পাণ্ডুলিপিতে যার জন্য বাগদাদ শহরের প্রধানমন্ত্রী এত উদ্গ্রীব হয়ে পড়েছিলেন? 628 খ্রিস্টাব্দ, রাজস্থানের ভিনমলে এক 30 বছর বয়সী ব্রাহ্মণ পণ্ডিত ব্রহ্মগুপ্ত লিখে ফেললেন এক অসামান্য বই, নাম ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত। এই বইতে তিনি আর্যভট্টর শূন্যের আইডিয়াকে আরো ভালোভাবে ডিফাইন করলেন। এছাড়াও আরো বিবিধ ভারতীয় ম্যাথামেটিক্যাল আইডিয়া, যেমন 10টা সংখ্যা দিয়ে যে কোনো রকমের নাম্বার লিখে ফেলা, ডেসিমাল সিস্টেম প্রভৃতি নানাবিধ বিষয় নিয়ে গভীরে আলোচনা করেন তিনি। এরপর জীবনের শেষ ভাগে যখন তিনি উজ্জয়িনীর মানমন্দিরের প্রধান, তখন 67 বছর বয়সে লিখে ফেললেন আরেকটা বই, নাম খণ্ড খাদ্যক, যাতে জ্যোতির্বিজ্ঞানের নানা রকম টেকনিক এবং ইনস্ট্রুমেন্টস নিয়ে আলোচনা করেন তিনি। বাগদাদে যে পাণ্ডুলিপিটি পৌঁছেছিল সেটি ব্রহ্মগুপ্তের এই দুটি বইকে মিলিয়ে তৈরি করা তৎকালীন ভারতীয় গণিত এবং জ্যোতির্বিজ্ঞানের একটা কম্পাইলড ভার্সন। আর আরবিতে এই পাণ্ডুলিপির নাম হলো সিন্ধ হিন্দ। পাণ্ডুলিপি পৌঁছলো অ্যাবাসিদ ক্যালিফেটের খলিফা মনসুরের কাছে। মনসুর গুণী মানুষ ছিলেন, শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন দরাজ হাতে। তিনি তৎক্ষণাৎ তার প্রধান সায়েন্টিফিক অ্যাডভাইজার আল ফাজারিকে দায়িত্ব দিলেন এই পাণ্ডুলিপিটির আরবিতে অনুবাদ করার, যাতে আরবের মানুষ গ্রহ নক্ষত্রের অবস্থান সম্পর্কে অবহিত হতে পারে। আল ফাজারি কিছুটা সংস্কৃত জানতেন। এখন ভাবলে অবাক লাগে, কিন্তু সেই সময় মধ্যপ্রাচ্যের স্কলারদের মধ্যে সংস্কৃত জানাটা একরকম বাধ্যতামূলক ছিল, কারণ অধিকাংশ ভারতীয় বই সেই সময় লেখা হতো সংস্কৃতে। এক কথায় সংস্কৃত ছিল সে সময়কার ইংরেজি। কিন্তু শুধু সংস্কৃত জানলে তো চলবে না। সে সময় ভারতীয় জ্ঞান, বিজ্ঞান, দর্শন প্রায় সবই লেখা হতো ছন্দে, ছোট ছোট কবিতার মতো করে। আর সেই সমস্ত কবিতার মধ্যেই লুকানো থাকতো যাবতীয় ইনফরমেশন, অনেকটা আজকের জিপ ফাইলের মতো। আর সেই জিপ ফাইলকে আনজিপ করে তার মধ্যেকার ইনফরমেশন বার করে আনার জন্য বিভিন্ন পণ্ডিতেরা টিকা লিখতেন, ঠিক যেমন ভগবদ্গীতা বা উপনিষদের টিকা লেখা হয় আজও। আর সেই জন্যই এই ডেলিগেশনের সঙ্গে এসেছিলেন উজ্জয়িনীর সেই সমস্ত পণ্ডিতেরা, যারা প্রত্যেকেই ছিলেন গণিত এবং জ্যোতির্বিদ্যায় পারদর্শী।
আর তাদের সাহায্যেই আল ফাজারি শুরু করলেন সিন্ধ হিন্দের আরবি ট্রান্সলেশন। কিন্তু গোটা বাগদাদে এমন একজন মানুষ ছিলেন যার এই সিন্ধ হিন্দ পড়ার জন্য কোনো রকম অনুবাদ বা পণ্ডিতের দরকার পড়েনি। তিনি নিজেই ছিলেন সংস্কৃত এবং ভারতীয় গণিত এবং জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী। এমনকি বাগদাদ শহরটি ডিজাইন করার ক্ষেত্রেও তার প্রভূত অবদান ছিল। বাগদাদ শহরটি এক বৃত্তাকার ডিজাইনে তৈরি এবং বলা হয় এই বিশেষ ডিজাইনটি নেওয়া হয়েছিল ভারতের মন্ডালা আর্টের ডিজাইন থেকে, যেটিও আসলে একটি বৃত্তাকার জ্যামিতিক নকশা বা প্যাটার্ন। আর এই মানুষটি ছিলেন অ্যাবাসিদ ক্যালিফেটের প্রধান উজির খালিদ ইবন বার্মাক। এমনকি অ্যাবাসিদ ক্যালিফেটের ভারতীয় জ্ঞানবিজ্ঞানের দিকে ঝোঁকার পেছনেও এই খালিদ ইবন বার্মাকের এক বড় অবদান ছিল। কিন্তু কেন হঠাৎ করে সুদূর বাগদাদের এক উজিরের ভারতীয় জ্ঞানবিজ্ঞান নিয়ে এত উৎসাহ এলো কি করে? এই বিষয়ে এত জ্ঞানই বা তিনি অর্জন করলেন কোথা থেকে? আর সংস্কৃত ভাষায় তার এত পাণ্ডিত্যই বা এলো কিভাবে? এর উত্তর জানার জন্য আমাদের যেতে হবে আরেকটু অতীতে। 664 খ্রিস্টাব্দ আফগানিস্তানের বাল্ক প্রদেশের নবাহার বা নববিহার মনেস্ট্রি আক্রমণ করল মধ্যপ্রাচ্যের উম্মায়দ ক্যালিফেটের সৈন্যরা। এই বিহারের বৌদ্ধ সদস্যরা প্রত্যেকে বাধ্য হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু একজন বেঁচে গিয়েছিলেন। তিনি এই বিহারের তৎকালীন প্রধানের বড় ছেলে, কারণ সে সময় তিনি নববিহারে ছিলেন না, বরং ছিলেন ভারতীয় জ্ঞানবিজ্ঞান ও দর্শনের এক পীঠস্থান কাশ্মীরে। সেখানে তিনি গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং ভারতীয় দর্শনের বিভিন্ন শাখা নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনা শেষ করে নববিহারে ফিরে দেখেন সেটা ততদিনে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। তার পরিবার প্রত্যেকেই ধর্মান্তরিত। তাকেও আটক করা হলো এবং তাকে এবং তার বড় ছেলেকে পাঠানো হলো এই উম্মায়দ ক্যালিফেটের খলিফার বাসভবন রেসাফাতে, যা আজকের দিনের সিরিয়াতে অবস্থিত। মুখে বলা হলো যে ইসলাম ধর্ম সম্পর্কে শিক্ষা লাভের কারণেই তাকে রেসাফায় পাঠানো হচ্ছে, কিন্তু আসলে তাকে রেসাফাতে হোস্টেজ হিসাবে রাখা হয়, যাতে তার পরিবার, যারা সেই সময় নববিহারের কার্যভার সামলাচ্ছিলেন, তারা এই নতুন ক্যালিফেটের বিরুদ্ধে চক্রান্ত না করেন। এই মানুষটি আরবে পরিচিত হন বার্মাক বলে। এই বার্মাক শব্দটি সংস্কৃত প্রমুখের আরবি অপভ্রংশ, যার মানে প্রধান বা বস। আর এই মানুষটির পরিবার পরিচিত হলো বার্মাকিদ হিসাবে। আর এই বার্মাকের বড় ছেলে, যিনি তার সাথে রেসাফায় গিয়েছিলেন, তিনি হলেন এই খালিদ ইবন বার্মাক। এই বার্মাক পরিবার দীর্ঘদিন নববিহারের কার্যভার সামলে এসেছিলেন এবং এরা প্রত্যেকেই ছিলেন ভারতীয় গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং হিন্দু ও বৌদ্ধ শাস্ত্রে পণ্ডিত। খালিদ ইবন বার্মাকের ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। ধর্মান্তরিত হলেও তিনি তার সাংস্কৃতিক শিকড়কে ভুলে যাননি। এমনকি অ্যাবাসিদ ক্যালিফেটের রাজনীতিতে তার উত্থানের একটা বড় কারণ ছিল তার ক্যালকুলেশনের ক্ষমতা, নাম্বারের ওপর তার অসম্ভব দখল। আর এই দখল তার এসছিল সেই ভারতীয় গণিতের চর্চা করেই। রেসাফায় খালিদের এই নির্বাসন তার জন্য শাপে বর হলো। বলে না, হিরেকে যেখানেই রাখো সে ঠিক চোখে পড়বেই। খালিদের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। রেসাফায় স্কুলে পড়ার সময় তার ক্লাসমেট ছিল একজন আরবি রাজপুত্র, যার নাম আবু জাফর আল মনসুর। এই পরিচিতি ক্রমে ঘনিষ্ঠ বন্ধুত্বে গিয়ে দাঁড়ায়। আর এর 2 দশক পরে এই জাফর আল মনসুর উম্মায়দ ক্যালিফেটের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আর এই যুদ্ধে তার পক্ষে লড়েছিলেন এই খালিদ ইবন বার্মাক। সেই যুদ্ধে তারা জয়ী হন এবং তৈরি হয় অ্যাবাসিদ ক্যালিফেট। প্রথমে আল সাফা এবং পরে তার ছেলে মনসুর হন এই সাম্রাজ্যের প্রধান। আর তার ছোটবেলার বন্ধু খালিদ ইবন বার্মাক হলেন প্রধান উজির। এরপর 2টো প্রজন্ম, খালিদ এবং তার ছেলে ইয়াহিয়া মিলে আরবের সামনে ভারতীয় জ্ঞানবিজ্ঞানের দরজা একেবারে খুলে দেন। ভারতবর্ষ থেকে আসতে থাকে ম্যাথমেটিক্সের আইডিয়া, জ্যোতির্বিজ্ঞানের আইডিয়া, চিকিৎসা বিজ্ঞানের আইডিয়া, আয়ুর্বেদ প্রভৃতি। বার্মাকিদদের সময় এই অঞ্চলে ভারতীয় জ্ঞানবিজ্ঞানের প্রভাব এতটাই ছিল যে কোনো কোনো স্কলার একে দ্য ইন্ডিয়ান ফেজ অফ আর্লি ইসলামও বলেন। সিন্ধের রাজার যে ডেলিগেশন এসছিল
তার মধ্যে ছিলেন বেশ কিছু ভারতীয় ডাক্তারও। সে সময় মধ্যপ্রাচ্যে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান, বিশেষ করে আয়ুর্বেদের বিশেষ প্রচলন ছিল। এমনকি দশম শতাব্দীর বিখ্যাত ঐতিহাসিক আল তাবারি লিখেছেন যে একবার এক খলিফার হজমের সমস্যা হয়। তিনি ডাক্তারদের বলেন তাকে কিছু হজমের ওষুধ দিতে। এবার আরবের ডাক্তাররা তাকে বলেন যে হজমের ওষুধ খেলে তার অবস্থা আরো অবনতি ঘটবে, তার থেকে বরং তিনি কয়েকদিন খাওয়া দাওয়াটা একটু কমই করুন। এই সময় বার্মাকিদ পরিবারের পরামর্শে তিনি ভারতীয় আয়ুর্বেদের দিকে ঝোঁকেন। এক ভারতীয় ডাক্তার তাকে এক আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে দেন, যেটা খেয়ে খলিফা কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন। এই বার্মাকিদ পরিবার বাগদাদে একটা হাসপাতালও তৈরি করেন, যার নাম বিমারিস্তান আল বার্মিকা, যেখানে ভারতীয় চিকিৎসা পদ্ধতি, বিশেষত আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা হতো। অনেক ঐতিহাসিক বলেন এই বিমারিস্তান আল বার্মিকাই ভবিষ্যতের ইসলামিক হাসপাতালের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল। খালিদের বড় ছেলে ইয়াও বাবার পথ অনুসরণ করেন, তবে তিনি শুধু ভারতীয় বিজ্ঞানেই থেমে থাকেননি, ভারতীয় ধর্ম ও দর্শন সংক্রান্ত পাণ্ডুলিপিও নিয়ে আসেন বাগদাদে। পঞ্চতন্ত্রের পার্সিয়ানে অনুবাদ হয়েছিল তাঁরই আদেশে, আর এই পঞ্চতন্ত্রের গল্পগুলো আরবে প্রচণ্ড পপুলার হয়েছিল, যা আরবিতে পরিচিত ছিল কালিলা ওয়া দিমনা নামে। ইয়ার পরে তাঁর ছেলে জাফারও অ্যাবাসিদ ক্যালিফেটের উজির হন, আর খলিফা জাফারের ছোটবেলার বন্ধু হারুন আল রশিদ। এখানে একটা মজার গল্প আছে। আরব রজনীর অনেক গল্প এই দুই বন্ধুর বাগদাদ শহরে ছদ্মবেশে রাত্রিকালীন অ্যাডভেঞ্চারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এমনকি আলাদিনে জাফর নামের একটা চরিত্র পর্যন্ত আছে। যদিও ডিজনির কার্টুনে জাফরকে পুরো ভিলেনের মতো দেখতে বানিয়ে দেওয়া হয়েছিল, বাস্তবে জাফর ছিলেন অসম্ভব সুপুরুষ এবং পোশাক আশাকের ক্ষেত্রে ভীষণ শৌখিন। আর তার সঙ্গে ছিলেন দুর্দান্ত অ্যাডমিনিস্ট্রেটর, গিফটেড ক্যালিগ্রাফার এবং মিউজিশিয়ান, এবং বাবা ও দাদুর মতো ভারতীয় জ্ঞান বিজ্ঞানের প্রতি পরম শ্রদ্ধাশীল। অ্যাবাসিদ ক্যালিফেটে বার্মাকিদ পরিবারের প্রভাব ছিল এই জাফর পর্যন্তই। সব কিছুরই তো একটা শেষ আছে। জাফরের সঙ্গে হারুনের কোনো কারণে মতবিরোধ তৈরি হয় এবং তার ফলে হারুনের নির্দেশে জাফরের মৃত্যুদণ্ড হয়। জাফরের মৃত্যুর পরে অ্যাবাসিদ ক্যালিফেটের নজর ভারত থেকে সরে যায় গ্রিসের দিকে। কিন্তু ঠিক এই সময় বাগদাদে অবতীর্ণ হন আরেকজন বিখ্যাত ম্যাথামেটিশিয়ান, আল খোয়ারিজমি। ভারতীয় বিজ্ঞানের বিশ্বজয়ের এই রিলে রেসে বার্মাকিদ পরিবারের হাত থেকে ব্যাটন হস্তান্তরিত হয় আল খোয়ারিজমির হাতে। জাফরের মৃত্যুর প্রায় 15 বছর পর 817 খ্রিস্টাব্দে আল খোয়ারিজমি বাগদাদে আসেন। বাগদাদের বিখ্যাত লাইব্রেরি বাইত আল হিকমা বা হাউস অফ উইজডমে ভারতীয় জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত পাণ্ডুলিপি পড়ে তিনি রীতিমতো চমকে যান। তিনি পরে লেখেন, আমি ঠিক করেছি ভারতীয় গণনা কৌশল ব্যাখ্যা করব 9টা সংখ্যা ব্যবহার করে। এই 9টা সংখ্যা এতটাই সরল যে এদের দিয়ে যে কোনো নাম্বার লিখে ফেলা যায়। খোয়ারিজমির সবচেয়ে বিখ্যাত বইটির নাম দ্য কম্পেন্ডিয়াস বুক অফ ক্যালকুলেটিং বাই কমপ্লিশন অ্যান্ড ব্যালেন্সিং অ্যাকর্ডিং টু হিন্দু ক্যালকুলেশন, যা সংক্ষেপে আল জাবার নামে বিখ্যাত। এই বই থেকেই পৃথিবী অ্যালজেব্রার কনসেপ্ট জানতে পারে, আর এই আল জাবারের নাম থেকেই অ্যালজেব্রা কথাটার উৎপত্তি হয়। অথচ এই অ্যালজেব্রা যে আসলে ভারতের আবিষ্কার তার প্রমাণ আল খোয়ারিজমি নিজেই দিয়ে গেছেন তার বইয়ের নামের মধ্যে। নামের শেষে অ্যাকর্ডিং টু হিন্দু ক্যালকুলেশন কথাটা খেয়াল করুন। খোয়ারিজমির এই বই দাবানলের মতো ছড়িয়ে পড়ে আরব দুনিয়ায়, এমনকি স্পেন ও পর্তুগাল পর্যন্ত। এই অঞ্চলকে আরবরা বলতো আল আন্দালুস। মনে রাখতে হবে এই সময় স্পেন এবং পর্তুগালে ইসলামী শাসন চলছে, বলা ভালো তারা পুরোপুরি ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। খ্রিস্টান ইউরোপের কাছে অ্যালজেব্রার দরজা তখনও বন্ধ, আর সেই দরজা খুলল 200 বছর পর 11 শতাব্দীতে স্প্যানিশ রিকনকুয়েস্টার হাত ধরে। 1085 খ্রিস্টাব্দ খ্রিস্টান রাজা আলফান্সো দ্য সিক্সথ দখল করলেন স্পেনের টলেডো শহর। এই ঘটনাকে স্পেনের রিকনকুয়েস্টার সূত্রপাত বলে মনে করা হয়। মানে একসময়কার খ্রিস্টান টলেডো, যা 8ম শতাব্দীতে ইসলামী শাসনের অন্তর্ভুক্ত হয়েছিল, তা আবার খ্রিস্টানদের কাছে ফিরে এলো 11 শতাব্দীতে। পতনের আগে টলেডোতে ছিল বানু নান সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যের কাজী সৈয়দ আল আন্দালুসি ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানের ইতিহাসবিদ।
মানে হিস্টোরিয়ান অফ সায়েন্স। খুব স্বাভাবিকভাবেই টলেডোর লাইব্রেরিতে তিনি বহুদিন ধরে সঞ্চয় করেছিলেন ভারতীয় জ্ঞান বিজ্ঞানের ওপর বিবিধ পাণ্ডুলিপি। এই সাইদ আল আন্দালুসি আরবি সমাজের ওপর ভারতীয় জ্ঞান বিজ্ঞানের প্রভাব বর্ণনা করতে গিয়ে 1068 খ্রিস্টাব্দে তার বই তাবাকাত আল উমাম বা বুক অফ দ্য ক্যাটেগরিজ অফ নেশনে লেখেন, ভারতবর্ষ হলো পৃথিবীর প্রথম দেশ যেখানে বিজ্ঞান চর্চা শুরু হয়েছিল। যাই হোক, আলফানসো দ্য সিক্সথের টলেডো জয়ের পর সাইদ আন্দালুসির এই লাইব্রেরি পাশ্চাত্যের স্কলারদের দখলে আসে এবং ভারতীয় বিজ্ঞান সম্পর্কে তারা জানতে শুরু করে এই লাইব্রেরির বিভিন্ন পাণ্ডুলিপি থেকে। এই সময় থেকেই এই সমস্ত পাণ্ডুলিপির ল্যাটিন অনুবাদ হতে শুরু করে এবং ইউরোপের বিভিন্ন লাইব্রেরিতে ছড়িয়ে পড়ে। এই অনুবাদকদের মধ্যে দুজনের কথা বলা প্রয়োজন। প্রথমজন ছিলেন একজন ইতালিয়ান সন্ন্যাসী, জেরার্ড অফ ক্রেমোনা। 1140 খ্রিস্টাব্দে টলেডোর এক চার্চে পাদ্রী হয়ে আসেন তিনি। রিকনকোয়েস্টা হয়ে গেলেও সেই সময় টলেডো শহরে বেশ ভালো রকমের মুসলিম পপুলেশন ছিল। তাদের মধ্যে গালিব নামের এক স্কলারের সঙ্গে বন্ধুত্ব হয় এই জেরার্ডের। পরবর্তী 40 বছরে এই জেরার্ড এবং গালিব মিলে জ্যোতির্বিজ্ঞান, গণিত, ফিলসফি এবং লজিক বিষয়ক প্রায় 88টি পাণ্ডুলিপি ল্যাটিনে অনুবাদ করেন। এর মধ্যে আল খোয়ারিজমির আল জাবর বইটিও ছিল। আর ঠিক এই সমস্ত বিষয়গুলি কিন্তু দ্বাদশ শতকে ইউরোপে এক রেনেসার ভিত্তি স্থাপন করেছিল, যাকে 12th সেঞ্চুরি রেনেসাও বলা হয়। দ্বিতীয়জন ছিলেন অ্যাডেলার্ড অফ বাথ। ইংল্যান্ডের বাথ শহরে এই ভদ্রলোকের জন্ম। একে প্রথম ইংরেজ বৈজ্ঞানিকও বলা হয়ে থাকে। 1105 থেকে 1114 পর্যন্ত ফ্রান্স থেকে শুরু করে তুরস্ক অবধি এই গোটা জায়গাটা তিনি ঘুরে বেড়ান, আরবি শেখেন এবং সঙ্গে করে নিয়ে আসেন বিজ্ঞানের নানাবিধ বই। 1120 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ওয়েলস শহরে নিজের বাড়িতে বসে খোয়ারিজমির বই থেকে যখন তিনি প্রাচ্যের জ্যোতির্বিজ্ঞানের ল্যাটিন অনুবাদ করছেন, সেই সময় মেরিডিয়ান বা রেফারেন্স লঙ্গিটিউড হিসাবে নিচ্ছেন আরিন বলে একটা শহরকে। এই আরিন ছিল গুপ্ত যুগের সাংস্কৃতিক রাজধানী মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর, যেখানে বসে ঠিক এর 500 বছর আগে 7ম শতাব্দীতে ব্রহ্মগুপ্ত বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থানের অরিজিনাল রিডিং নিয়েছিলেন। দ্বাদশ শতাব্দীতে ভারতীয় সংখ্যা ইউরোপে পৌঁছে গেলেও তা তখনও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়নি। সেগুলো কুক্ষিগত ছিল বিভিন্ন লাইব্রেরিতে এবং স্কলারদের মধ্যে। সাধারণ মানুষ তখনও রোমান নিউমারালস ব্যবহার করত। আর সেই অবস্থার পরিবর্তন করলেন লিওনার্দো অফ পিসা, যাকে আজ সারা পৃথিবী ফিবোনাচি বলে চেনে। ফিবোনাচি বড় হয়েছিলেন আলজেরিয়ার বেজায়া শহরে। তার বাবা সেখানে একটি ট্রেডিং পোস্টে কাজ করতেন। এখানেই তার আরবি শিক্ষকদের থেকে তিনি প্রথম ভারতীয় সংখ্যা সম্পর্কে জানতে পারেন। এরপর 1205 খ্রিস্টাব্দে তিনি ইতালিতে ফেরেন এবং এর কিছুদিন পর মাত্র 32 বছর বয়সে লিখে ফেলেন তার বিখ্যাত বই লিবার অ্যাবাকি। ভারতীয় সংখ্যার বিষয় এই বইয়ের ভূমিকায় তিনি লেখেন, আমার বাবা চেয়েছিলেন বেজায়াতে আমি একটি ম্যাথমেটিক্যাল স্কুলে পড়াশোনা করি। আমি আমার শিক্ষকদের থেকে 9টি ভারতীয় সংখ্যা সম্পর্কে জানতে পারি। এই 9টি সংখ্যার সঙ্গে শূন্য বসিয়ে যে কোনো নম্বর লিখে ফেলা যায়। ভারতীয়দের এই নিয়মের তুলনায় অন্য সব নিয়ম আমার কাছে ভুল বলে মনে হতে থাকে। তাই এই বিষয়ের ওপর ভিত্তি করে আমি আমার নিজের আইডিয়া এবং ইউক্লিডের আর্ট অফ জিওমেট্রি মিলিয়ে এই বই লিখছি, যাতে ভবিষ্যতে এই নিখুঁত ভারতীয় নিয়মকে ব্যবহার করে ল্যাটিন জাতির গাণিতিক জ্ঞান আহরণে কোনো সমস্যা না হয়। এই বইটি প্রথম ল্যাটিন ভাষায় মোডাস ইন্ডোরাম বা মেথডস অফ দ্য ইন্ডিয়ান বর্ণনা করে। আর এই ভারতীয় মেথডকে ফিবোনাচি পাইথাগোরাসের মেথডের থেকেও উৎকৃষ্ট বলে মনে করতেন। এই বইটি খ্রিস্টান ইউরোপে অ্যালজেব্রা, ম্যাথমেটিক্স এবং ভারতীয় সংখ্যা সম্পর্কে সবচেয়ে সিস্টেমেটিক কাজ। লিবার অ্যাবাকির পর ভারতীয় সংখ্যা এবং বীজগণিতকে আর আটকানো যায়নি, তা ছড়িয়ে পড়ে গোটা ইউরোপে। রোমান সংখ্যার জায়গা নেয় ভারতীয় সংখ্যা, যা আজও পর্যন্ত সারা পৃথিবীর মানুষ ব্যবহার করে থাকেন। তবে অদ্ভুত বিষয় কি জানেন,
এই ভারতীয় সংখ্যা ইউরোপে প্রচলিত হওয়ার পরে যে কোনো জটিল ক্যালকুলেশন অনেক সহজেই করে ফেলা যেত। ফলে ব্যবসায়ীদের খুব সুবিধা হলো, ব্যবসার হিসেব রাখা অনেক সহজ হয়ে গেল। ফলে ব্যবসায়ীরা ব্যবসা অনেক বড় করতে শুরু করলো। আর এর 400 বছর পর সপ্তদশ শতাব্দীতে সেই ভারতে আগমন ঘটল এক ইউরোপীয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যে ভারতবর্ষ একদিন ইউরোপকে দিয়েছিল বিজ্ঞান, সেই ইউরোপ তার প্রতিদানে ভারতে চালালো নারকীয় হত্যাকাণ্ড এবং প্রবল লুটতরাজ পরবর্তী 200 বছর ধরে। তবে ভারতবর্ষের সবচেয়ে বড় শক্তি হলো তার মানুষ। কত অত্যাচারেও তার স্পিরিট ভাঙা যায় না। ইতিহাস সাক্ষী, ব্রিটিশরা ভারতবর্ষকে যে অবস্থায় রেখে গেছিল, সেখান থেকে আজ আমরা যেখানে এসে দাঁড়িয়েছি তা কোনো রূপকথার চেয়ে কম নয়। আর এর কৃতিত্ব কোনো রাজনৈতিক নেতার নয়, বরং কোটি কোটি সাধারণ ভারতবাসীর, যারা হাজার দারিদ্র, হাজার কষ্টের মধ্যেও লড়াই করার মানসিকতা ছাড়েনি, পড়াশোনা জ্ঞানার্জনের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। তাই গর্ব করুন একজন ভারতীয় হিসেবে। আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই ছিল পৃথিবীর মানচিত্রে ভারতীয়দের অবদানের কথা আরেকবার মনে করিয়ে দেওয়া, যাতে আমরা ভুলে না যাই আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি এবং একজন ভারতীয় হিসেবে এই পৃথিবীতে আমাদের অবদান কি। আজ এইটুকুই, আবার ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।